হিমঝড়ি বনের একজন মোড়ল ছিল, খুব সৎ এবং ভালো মনের একজন পাখি। বনের সকলে তাকে সম্মান ও শ্রদ্ধা করত। মোড়লের দুইটি ছেলে ছিল, টোনা ও রকি, কিন্তু তারা ছিল একে অপরের বিপরীত রূপ। বড় ছেলে টোনা ছিল অসৎ, কেউ তাকে পছন্দ করত না। অন্যদিকে ছোট ছেলে রকি ছিল খুবই সৎ, সকলে তাকে খুবই ভালোবাসতো। বাবা, বাবা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা বল? তোর তো দরকার ছাড়া কোনো কথা থাকে না। বাবা, তুমি আমাকে পরবর্তী মোড়ল ঘোষণা করে দাও, ব্যাস, আমি এটাই বলতে এসেছি। হ্যাঁ, কি সব বলছিস তুই? আমার কি মাথা খারাপ না পেট খারাপ? কাকে দিব রাজার পাল? কেন বাবা, আমি তোমার বড় ছেলে, তোমার পরে একমাত্র আমারই অধিকার আছে মোড়ল হওয়ার। শোন বাবা, চাইলেই মোড়ল হওয়া যায় না। আমি মোড়ল হয়েছি, বনের সব পাখিরা আমাকে নির্বাচন করেছে, আর তাই তো আমি মোড়ল হয়েছি। এটা আমার সম্পত্তি নয় যে চাইলেই তুই পেয়ে যাবি। থাক বাবা, আর সাফাই গাইতে হবে না, আমি বুঝেছি তুমি কখনোই আমার জন্য কিচ্ছু করবে না। না, করব না, কারণ মোড়ল হওয়ার যোগ্যতা তোর নেই। মোড়ল হতে গেলে অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, যা তুই কখনোই করতে পারবি না। করবে কেন? রকি বললে ঠিকই করতে। হারামজাদা, চুপ কর। কিছু করতে হলে নিজের ক্ষমতাই কর। আর রকির কথা বলিস, তাহলে শোন, ও কখনোই তোর মতো এমন অন্যায় কাজে লিপ্ত থাকতো না। দূর দূর, না থাকলাম আর এই বাড়িতে, যত সব। মন খারাপ করো না বাবা, দাদার রাগ কমলে ঠিক বাড়িতে ফিরে আসবে। কি রে বন্ধু, তুই এখানে বসে আছিস কেন? কি ব্যাপার? দূর বেটা, চুপ থাক, মেজাজ অনেক গরম আছে। আমার যদি অনেক টাকা থাকতো না, বাপ ভাইকে দেখিয়ে দিতাম। তোকে কতবার বলেছি আমার সাথে থেকে সবকিছু শিখে নে। আরে, আমার সাথে সঙ্গ দিলে তুই একদিন টাকা সাম্রাজ্য করতে পারতি, বুঝেছিস? বলছিস কি, তাই নাকি? একবার আমার কাজে যুক্ত হয়েই দেখ না। হা হা হা। কালু কাকের স্বভাব একদম ভালো ছিল না, সে টোনার মাথায় কুবুদ্ধি ঢোকাতে থাকে। অন্যদিকে বন্ধু, কদিন পরেই তো শীত চলে আসবে। বনের গরিব দুঃখী পাখিদের শীতের বস্ত্র বিতরণ করতে হবে। হ্যাঁ রে বন্ধু, এটা আমিও ভেবেছি। আমি কিছু টাকা জমিয়েছি, তোর কি অবস্থা? আমার কাছেও কিছু টাকা আছে, আমরা একদিন শহরে যেয়ে শীত বস্ত্র কিনে নিয়ে আসবো। ঠিক আছে বন্ধু। শোনটো না, এই চাল ফুটো করে আমরা ভিতরে ঢুকবো, তারপর আসল খেল দেখাবো। আরে, যদি ধরা পড়ে যাই তাহলে কি হবে ভাবতে পারছিস? আরে ভয় পাস না, আমি এসব কাজ অনেকদিন যাবত করি। হা হা হা, পাক্কা প্লেয়ার আমি, বুঝেছিস? দেখেছিস বন্ধু, কত টাকা! বিনা পরিশ্রমে আমরা কত টাকার মালিক হতে পারলাম, বুঝেছিস? হা হা হা। আরে ভাই, আমি যে কেন এতদিন তোর সাথে কাজ করিনি সেটা ভেবেই তো আমার অনেক আফসোস হচ্ছে ভাই। এই নে, অর্ধেক টাকা তোর আর অর্ধেক টাকা আমার। টাকা ভাগাভাগি করে যে যার মতো বাড়িতে চলে যায়। কি গো, তুমি এত অস্থির হয়ে আছো কেন? কি ভাবছো গো? কি আর ভাববো গিন্নি, ছেলেটাকে একটু বকেছিলাম বলে ওই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর তো বাড়িতে ফিরলো না। ও গো, তুমি আর চিন্তা করো না, দেখবে খোকা ঠিকই বাড়িতে ফিরে আসবে। তুমিই বলো গিন্নি, সন্তানরা ভুল করবে আর বাবা মারা শাসন করবে, এটাই তো নিয়ম। সেজন্য খোকা বাড়ি ছেড়ে চলে যাবে? বাবা, তুমি বেকার বেকার চিন্তা করছো। দাদা তো কাল রাতেই বাড়িতে এসেছে, এখনো ঘুম থেকে ওঠেনি। বলেছিলাম না বাবা, রাগ কমলে দাদা ঠিকই বাড়ি চলে আসবে। ও, হতচ্ছাড়াটা তাহলে ফিরেছে। জানি না কবে এর এত বুদ্ধি শুদ্ধি হবে। ও গো, অনেক চিন্তা করেছো, এবার ঘরে চলো গো, ঘরে চলো। হেস, বাবা মা দাদার জন্য কত কষ্ট করে, দাদা যদি একটু বুঝতো তাহলে বাবা মাকে আর এভাবে কষ্ট দিতে পারতো না।
আরে ভাই, এসব তুই কি খাচ্ছিস? কাল এত বড় ধান্দা করলাম, একটু সেলিব্রেট করব না? তা কি আর হয়? নে ভাই নে, তুইও আমার সাথে ট্রাই কর, দেখবি হেব্বি মজা পাবি। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো খেতেই হচ্ছে। আরে ভাই, এই জিনিস আমায় আগে কেন খাওয়াসনি রে? এটা খেয়ে আমি তো পুরো চাঙ্গায় উঠে গেলাম রে। চিন্তাই করিস না ভাই, আজ থেকে আমরা রোজ এগুলোই খাবো। আহ 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 আহ। এরপর দুজনেই মদ খেতে খেতে এভাবেই কেটে যায় সেই দিনটি। টোনা, এত রাত কোথায় ছিলি? এ কি, তোর শরীর থেকে এমন গন্ধ বের হচ্ছে কেন? বড় খোকা, তুই মদ খেয়েছিস? চি 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 চি। বড় খোকা, চি। তোর এত বড় অধঃপতন হয়েছে? মদ খেয়েছি, বেশ খেয়েছি। আমি তো বাবার টাকায় খাইনি, আমি আমার নিজের টাকায় খেয়েছি, বেশ করেছি। তো কি হয়েছে? হারামজাদা, তুই বাপের সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস? তোর লজ্জা করে না? তোর তো ন্যূনতম লজ্জা থাকা উচিত। চলে যাও তো আমার সামন থেকে, আমাদের এসব বগর বগর আমার একদম ভালো লাগছে না। যাও তো চলে। গিন্নি, আজ আমি পরাজিত। গ্রামের মুরল হলে কি হবে, আমি আমার নিজের সন্তানকে সুশিক্ষা দিতে পারিনি। ওগো, তুমি আর নিজেকে দোষ দিও না। ও খোদা, তুমি আমার ছেলেটাকে একটু বুদ্ধি শুদ্ধি দাও। বাবা মা, তোমরা কেঁদো না। তোমাদের চোখের পানি আমার বুকে তীরের মতন আঘাত করে, আর এই আঘাত আমাকে ক্ষত বিক্ষত করে দেয়। টোনার এমন ব্যবহারে সকলেই অনেক কষ্ট পায়, আর এভাবেই তারা কাঁদতে থাকে। দুঃখ ভরা রাত্রি এভাবেই পার হয়ে যায়। কি খবর ভাই, আজকের প্ল্যানটা কি তোর? হ্যাঁ, আজকের মতো কোনো প্ল্যান নেই, মেজাজটাকে একটু ফুরফুরে কর। একটু পরেই এ পথে দুইজন সুন্দরী আসবে। তাই নাকি? তাহলে তো ওত পেতে থাকতেই হয় রে। এ কি, তোমরা আমাদের এভাবে আটকালে কেন? কেউ দেখে ফেললে কি ভাববে? এই, পথ ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো এভাবে তোমাদের আটকে রাখিনি গো সুন্দরী। তোমায় দেখলেই মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, ছিল পরিচয় গো, ছিল পরিচয়। আরে দোস্ত, এ তো পুরো কাঁপিয়ে দিল রে। টোনা দাদা, তোমরা যদি পথ না ছাড়ো, আমরা তাহলে কিন্তু তোমার বাবাকে সব বলে দিব। এই রে, কেলো করেছে। সত্যি সত্যি যদি বাবাকে বলে দেয়? আমার গালে থাপ্পড় মারা, এর প্রতিশোধ আমি একদিন নিয়েই ছাড়বো। এই টোনা, চল। রকিটা কত ভালো, আর টোনা একেবারে বদের হাড্ডি। ঠিক কথা বলেছিস রে। এরা হলো বাবা মায়ের বিগড়ে যাওয়া সন্তান। জানি না এদের বাবা মা কি শিক্ষা দিয়েছে এদের। চল টুনি, দেরি হয়ে যাচ্ছে। এই টোনা, একটা জব্বর খবর আছে রে। কি খবর রে ভাই? আরে, আমাদের রেনু চাচি আছে না, ওনার মেয়ে মুন্নির বিয়ে। শুনেছি মুন্নির মামা মুন্নিকে নাকি 10 ভরি স্বর্ণ অলংকার দিয়েছে, আর মুন্নির মা সেগুলো আনতে গেছে। 10 ভরি স্বর্ণালঙ্কার? আরে ভাই, এ তো অনেক বেশি। কি করা যায় ভেবেছিস কিছু? শোন, আমরা রাস্তার দিকে কড়া নজর রাখবো, এরপর দেখবো রেনু চাচি কখন আসে, আর তারপর সুযোগ বুঝে স্বর্ণ অলংকার চুরি করবো। হা 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 হা। একবার ভেবে দেখেছিস, ওইগুলো চুরি করতে পারলে লাইফ পুরো সেটেল। আরে বন্ধু, একদম পুরো ঠিক বলেছিস রে ভাই। কালু কাকা এবং টোনা এভাবেই গয়না চুরি করার ফন্দি আটতে থাকে। ভাই ভাই, ওই দেখ, রেনু চাচি গহনা নিয়ে আসছে। হ্যাঁ ভাই, তাই তো দেখছি, যা করার আজ রাতেই করতে হবে। মারে, কাল এই গয়নাগুলো পরে তোর বিয়ে হবে। তোর মামা নিজ হাতে তোর জন্য এগুলো বানিয়েছে। মা, আমার গহনা চাই না মা। আমি বিয়ে করব না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। পাগলি মেয়ে আমার,
এসব কথা বললে কি হবে? মেয়ে হয়ে জন্ম নিলে একদিন না একদিন অন্যের ঘরে যেতেই হবে। আর এটাই যে নিয়তি। মন খারাপ করিস না রে মা, অনেক রাত হয়েছে। আয় মা, এবার ঘুমিয়ে পড়ি। কি রে ভাই, কতক্ষণ বসে থাকবো? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত উত্তেজিত হোস না। রেনু চাচিরা আগে ঘুমাক, তারপর কাজটা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর কালু এবং টোনা রেনুদের ঘরের চাল ফুটো করতে থাকে। ওই তো গয়নার বাক্স। চল এবার তাড়াতাড়ি পালাই, কিন্তু এই গহনার বাক্সটা তো ওই ফুটো দিয়ে বের হবে না। তাই তো, কি করা যায়? বুদ্ধি পেয়েছি, সাবধানে দরজা খুলে আমরা নিয়ে যাব। এরপর দুজন যখন দরজা খুলতে যায়, তখনই দরজা খোলার শব্দে রেনুর ঘুম ভেঙে যায়। কে 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 ঢুকেছে আমার ঘরে? কে? এ কি, গয়নার বাক্স কই? তার মানে চোর এসেছিল? চোর চোর, কে কোথায় আছো? আমার গয়না চুরি করেছে চোরে। চোর চোর, ধরো ধরো, চোরকে ধরো। রেনুর চিৎকার শুনে বনের সব পাখিরা টোনা এবং কালু কাকের পিছু নেয়। টোনা এবং কালু কাক খুব দ্রুত ওড়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। বনের সব পাখিরাই তাদের ধরে ফেলে। ছি টোনা দাদা, ছি, তুমি এসব কি করে বেরো? হ্যাঁ, মোড়ল কাকুর ছেলে হয়ে ধিক্কার জানাই তোমাকে। এর বিচার মোড়ল মশাইকেই করতে হবে। সব পাখিরা মিলে মোরলের কাছে যায়, সাথে টোনা এবং কালু কাককেও নিয়ে যায়। কি হয়েছে? তোমরা সবাই ওদেরকে বেঁধে রেখেছো কেন? মোড়ল কাকু, আপনার ছেলে আর কালু কাক মিলে রেনু চাষির বাড়িতে গয়নার বাক্স চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছে। কি মোরল মশাই, এলাকার মোরল আপনি, অথচ নিজের ছেলেকে যথাযথ শিক্ষা দিতে পারেননি? বনের পাখিদের মুখে এসব কথা শুনে লজ্জায় মোরলের মাথা নিচু হয়ে যায়। আমি বড় লজ্জিত, কারণ আমি আমার বড় ছেলেকে নিজের আদর্শ দিয়ে বড় করতে পারিনি। এ লজ্জা কারণ নয়, শুধু আমার আর আমার পরিবারের। তোমরা নিশ্চিন্তে থাকো, ও আমার ছেলে হলেও আমি ওকে দয়া দেখাবো না। ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। আমি ওদের দুজনকে পুলিশে দিব। বাবা বাবা, আমি তো তোমার নিজের ছেলে, আমার সাথে তুমি এমন করতে পারো না বাবা। তুই আমার সন্তান হতে পারিস, কিন্তু বড্ড পাপ করেছিস। তুই একটা পাপী, আর কোনো পাপীকে আমি আমার সন্তান বলে মানি না। একটা কথা সবাই জেনে রাখো, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। আজ টোনারও সেই অবস্থা হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মাগো, তোমাকে কখন থেকে লেগে যাচ্ছে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। তোমাকে সে কবে থেকে বলে আছি আমাকে নিয়ে একটু ঘুরতে যাও। আমার কথা না শুনলে কিন্তু আমি একাই চলে যাব, এই বলে দিলাম। কি, তোর এত বড় সাহস হয়েছে একা একা জঙ্গলে ঘুরতে যেতে চাস? জানিসই তো আমি কত কাজে ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে, আজ হাতের কাজগুলো গুছিয়ে বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব। এখন খুশি তো? হ্যাঁ মা, হ্যাঁ, অনেক খুশি। হয়েছে হয়েছে, এখন এত আদিক্ষেতা দেখাতে হবে না, আমাকে আমার কাজ করতে দে তো। বন্ধুরা, গল্পে তোমরা যে মা আর মেয়েকে দেখছো, ওরা কেশবপুর জঙ্গলে বাস করে। বাবার ভালোবাসা কেমন টুনিতা আজও জানে না। তোমরা ভাবছো টুনির বাবা মারা গেছেন, না, তোমরা ভুল ভাবছো। টুনি যখন ডিমের ভেতরে ছিল, তখন ওর বাবা ওর মাকে ফেলে একটা বড়লোক পাখিকে বিয়ে করে সংসার শুরু করে। আর কখনো টুনি ও তার মেয়ের কোনো খোঁজই নিতে আসেনি। মা, জায়গাটা কত সুন্দর তাই না? জঙ্গলের পাশে নদী, নদীর তীরে কত সুন্দর হাওয়া। ইচ্ছে করছে এই হাওয়াতে সারাদিন বসে থাকি। মাকে বলে সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে থাকার অনুমতি নেয়। দুই মা মেয়ে মিলে সেখানে গল্প করে কাটিয়ে দেয়। কিছু সময় পর সন্ধ্যা নেমে আসে। ওরা বাড়ির দিকে আসতে থাকে। কিছু দূর এগোতেই টুনির পায়ের সাথে
কিছু হোঁচট খেতে টুনি থেমে যায়। মা মা, এটা কি দেখো তো, মনে হচ্ছে কোনো বীজ। আমি এটাকে নিয়ে যাই মা, রোপণ করে দেব। যদি ফুলের বীজ হয় বাড়ির সামনে লাগাবো। মা টুনিকে আর কিছুই বলে না। ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই টুনি বীজটি রোপণ করে দেয়। টুনির মা ঘরের কাজের পাশাপাশি তাদের এক টুকরো জমিতে চাষাবাদ করে। তাই তিনি রাতে ঘরে বসে বীজের জোগাড় করছিল। পরের দিন সকালে মা মা, কোথায় তুমি? মনে হচ্ছে মা জমিতে চলে গেছে। যাই, আমি গিয়ে বৃষ্টিতে জল দিয়ে আসি। টুনি বীজটি যেখানে রোপণ করেছিল সেখানে গিয়ে দেখে বিশাল আকৃতির একটি কচু গাছ। এই কচু গাছটা কোথা থেকে এলো? তাহলে কি বৃষ্টি থেকে কচু গাছ হয়েছে? কত আশা করে বৃষ্টি রোপণ করেছিলাম, ভেবেছিলাম ফুল গাছ হবে। শেষে কি না কচু গাছ। একে রেখে আর কি করব? একে আমি উপড়ে ফেলি। টুনি যখন কচু গাছটিকে তুলতে যাবে ঠিক তখনই কচু গাছে মরিচ দেখতে পায়। মরিচ দেখে টুনি থেমে যায়। টুনি কচু গাছটির পাশে দাঁড়িয়ে মায়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর টুনি ওর মাকে আসতে দেখে, তবে সাথে পাশের বাসার ফুলকি মাসিমাও ছিলেন। ওরা টুনির কাছে আসতেই, ও মা, সে কি কাণ্ড! আমি এসব কি দেখছি? এ তো দেখছি ভুতুড়ে কাণ্ড। এটা নিশ্চয়ই অশুভ কোনো লক্ষণ। মাসিমা মাসিমা, এসব আপনি কি বলছেন? এক গাছের ফল তো অন্য গাছে জন্মাতেই পারে। এতে এতে অশুভ কি আছে বলুন তো? আমার কাছে কিছু মনে না হলেও আমার মন বলছে গ্রামে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। তোমরা জলদি করে গাছটিকে উপড়ে ফেলো বলছি। উনি মাটির কথায় কোনো কিছু মনে না করে গাছটিকে আরো ভালো করে যত্ন নিতে থাকে। এভাবে কদিন যেতেই কচু গাছের মরিচগুলো অনেক বড় হয়ে যায়। মা, মরিচগুলো তো অনেক বড় পেকে গেছে। তুমি আজ মরিচগুলো বাজারে বিক্রি করতে পারবে। এরপর ওরা মামে মিলে মরিচগুলো তুলে নেয়। বেশ মরিচ উঠে মরিচ তুলে বাজারে বিক্রি করে ভালো পয়সা পাবে বলে মামের মুখে হাসির ঝলক দেখা যায়। কিন্তু তাদের হাসি ভরা মুখটা অন্ধকার কালো মেঘে ছেয়ে আছে। মরিচগুলো উধাও হয়ে সেখানে একটা ডাইনি পাখি বেরিয়ে আসে। কতদিন পর শান্তি মতো নিঃশ্বাসটা নিতে পারলাম। অনেক তৃপ্তি পেলাম রে। আশেপাশে শুধু পশু পাখিদের রক্তের গন্ধ। যাই, ভোজনটা শুরু করি। ডাইনি এসব বলে সেখান থেকে চলে যায়। মরিচ থেকে ডাইনি বের হতে দেখে নেয় ফুলকি মাসি। মা মা, এখন কি হবে? এই মরিচ থেকে ডাইনি বেরিয়ে এলো, এখন আমরা কি করব মা? তোমাদের আমি আগেই বলেছিলাম উপড়ে ফেলো এই কচু গাছটিকে, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। এখন এই ডাইনি যদি আমাদের কোনো ক্ষতি করে তোমাদের মা মেয়েকে কিন্তু আমি ছাড়বো না, এই বলে দিলাম। ফুলকি টুনিও তার রাগে শাসিয়ে সেখান থেকে চলে যায়। আর জঙ্গলের সব পাখিদের ডাইনি সম্পর্কে বলতে থাকে। সবার মাঝে আতঙ্কের তৈরি হয়ে যায়। আর এর মাঝে ডাইনি গ্রামের জঙ্গলের পশু পাখিদের তার শিকার বানাতে শুরু করে। এর মাঝে একদিন ডাইনি পাখি ফুলকির পোষা বিড়ালটিকে শিকার বানিয়ে চলে যায়। আরে আরে, কে কোথায় আছো? জলদি এসো জলদি, ডাইনি আমার পোষা টমিকে নিয়ে যাচ্ছে, কেউ তো ওকে বাঁচাও। ফুলকি চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। এরপর ফুলকি রেগে গিয়ে জঙ্গল প্রধান ঈগলের কাছে বিচার নিয়ে আসে। ঈগল টুনিদের নামে এমন কথা শুনে ভীষণ রেগে যায় আর ওদের বাড়িতে চলে আসে। টুনির মা, তোমাদের একদিন সময় দিলাম। এই একদিনের মধ্যে তোমরা ডাইনিকে তাড়াবে, হয়তো তোমাদের মা আর মেয়েকে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে মেরে ফেলা হবে, এই বলে দিলাম। ঈগল মা ও মেয়েকে এসব বলে চলে যায়। এর শুনে মা ও মেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। মা, আমার তো অনেক ভয় করছে মা। আমরা আমরা কি করে ডাইনিকে তাড়াবো? আমি জানি আমরা ডাইনিকে তাড়াতে পারবো না।
জঙ্গলের সবাই কাল আমাদের মাটি চাপা দিয়ে মেরে ফেলবে মা। আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। তুই চিন্তা করিস না মা, ভগবানের উপরে বিশ্বাস রাখ। দেখবি উনি আমাদের ঠিক বিপদ থেকে উদ্ধার করবে। মেয়েকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়ে মা পাখি। চলে যায় জঙ্গলের সব থেকে বড় তান্ত্রিকের কাছে আর গিয়ে তাকে সবটা খুলে বলে, আমিও তোমাদের মামেকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। ওই ডাইনি খুবই শক্তিশালী। পৃথিবীর কোনো তান্ত্রিকই তোমাদের সাহায্য করতে পারবে না। শুধু একজন পরী আছে যিনি শুধু এই ডাইনিকে দমন করতে পারে। তোমরা তার কাছে প্রার্থনা করে সাহায্য চাও। টুনির মা প্যাতের কাছ থেকে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে আর সেদিনের মতো দিনটা কেটে যায়। পরের দিন হরি, তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। ও তো নিষ্পাপ, ইচ্ছে করে কিছুই করেনি। তুমি ওকে বাঁচিয়ে নাও। টুনির মা প্রার্থনা করতে ঈগল আর জঙ্গলের বাকি পাখিরা সেখানে এসে হাজির হয়। ওরা যখন টুনি এবং তার মাকে গর্তে ফেলতে যাবে ঠিক তখনই সেখানে ওই পরীটা চলে আসে। তোমরা দাঁড়াও, একটা ডাইনির জন্য আমার মেয়েকে মেরে ফেলতে যাচ্ছ তোমরা, তবুও আবার জীবন্ত অবস্থায়। এদের মেরে ফেললে কি ডাইনি চলে যাবে? তোমরাই বলো। ওরাই তো ওই ডাইনির জন্য দায়ী। ওরাই তো আমাদের জঙ্গলে ওই ডাইনিকে নিয়ে এসেছে। ঠিক আছে, ওই ডাইনিকে নিয়ে তোমাদের যখন অত চিন্তা, তাহলে আমি নিজে ওই ডাইনিকে ধ্বংস করে দিচ্ছি। এরপর পরী ডাইনিকে সামনে ডাকে। ডাইনি আসতে পরী তার জাদু শক্তি প্রয়োগ করে ডাইনিকে বন্দি করে নেয়। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। আমাকে তুই মারিস না। অনেকদিন বাদে আমি মুক্তি পেয়েছিলাম। আমি আর অন্যায় করব না। দয়া করে আমাকে কেউ মেরো না। তুমি এই বোতলটি জঙ্গলের নদীতে ফেলে দেবে। বোতলটি ডুবে যাওয়ার সাথে সাথে জঙ্গলের সকল কালো অশুভ ছায়া চলে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ পরি। আপনি সময় মতো না এলে ওরা আমাদের মা মেয়েকে মেরেই ফেলতো। এখন থেকে তোমরা সাবধানে থেকো। আজ আমি আসি গো। এই বলে পরী সেখান থেকে চলে যায়। আর পরীর কথা মতো বোতলটি নদীতে ফেলতেই সকল অশুভ ছায়া কেটে যায়। জঙ্গলের সবাই আবারও স্বাভাবিক জীবন যাপন করতে থাকে। দূরের এক জঙ্গলে বাবা মা মরা অনাথ দুই বোন বাস করত। বড় বোন টুনি আর ছোট বোন মুন্নি। মুন্নি দেখতে অপরূপ সুন্দরী ছিল আর টুনি অনেক সুন্দর, কিন্তু তার গায়ের রং শ্যামলা বর্ণের ছিল। দিদি, আমরা তো সবসময় বাড়িতেই থাকি, চল না আজ পাশের জঙ্গল থেকে একটু ঘুরে আসি। আমার তো অনেক কাজ আছে রে বোন, কাল না হয় সকালে তোকে নিয়ে যাব, কেমন? ঠিক আছে রে দিদি, তবে কাল যেন কোনো বাহানা দিস না আবার। আরে পাগলি বোন আমার। এরপর সারাদিন কাজ করে টুনির দিন কেটে যায় আর মুন্নির কেটে যায় খেলাধুলা করে। এরপর পরের দিন সকালবেলা দুই বোন মিলে পাশের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। জানিস রে দিদি, আজ না ভীষণ মজা হবে। পাশের জঙ্গলের অজানা কত কিছু দেখতে পাবো। আমার না অভিজ্ঞতা করতে ভালোই লাগে রে দিদি, আজও করাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর তারা দুজনে পাশের জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলের এক পাশ দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ মুন্নির চোখ পড়ে একটি ছেলের দিকে। প্রথম দেখাতেই ছেলেটিকে মুন্নির ভালো লেগে যায়। দিদি দেখ না, ওই ছেলে পাখিটাকে কত সুন্দর। চল না ওর সাথে বন্ধুত্ব করি। পাগল নাকি রে তুই? চিনি না জানি না, কিভাবে বন্ধুত্ব করব? চল তো তুই আগে আমার সাথে। এরপর মুন্নি জোর করে টুনিকে টোনার কাছে নিয়ে যায়। টোনা টুনিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। এরপর মুন্নি টোনাকে বলে, আমাদের সাথে বন্ধুত্ব করবে? ওই যে পাশের জঙ্গল আছে না, ওখান থেকেই আমরা দুজনে এসেছি। আমি মুন্নি আর ও আমার দিদি টুনি। আর আমি টোনা, আমার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নেই।
এরপর পুরো জঙ্গল তারা দু বোন ঘুরে দেখে আর ঘোরা শেষ হলে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন টোনা ভাবে, বেশ কয়েকদিন তো হয়ে গেল, ওরা দু বোন তো আর এখানে আসলো না, আমি বরং ওদের একটু দেখে আসি। আর টুনিকে তো আমার খুব ভালো লেগেছে, টুনিকেও আমার মনের কথা খুলে বলে আসি, আমি বরং যাই। এরপর টোনা পাশের জঙ্গলে যায় আর মুন্নি ও টুনির বাড়িতে আসে। টোনাকে দেখে তারা দু বোন অনেক খুশি হয়। একসাথে তারা সারাটা দিন কাটিয়ে দেয়। এরপর মুন্নি ভাবে, আমি আজই টোনাকে আমার মনের সব কথা খুলে বলবো। এরপর মুন্নি টোনাকে একা ডেকে নিয়ে তার মনের সব কথা টোনাকে বলে। মুন্নির কথা শুনে টোনা বলে, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো তোমার দিদিকে ভালোবাসি, আর তোমার দিদিকে আমি বিয়ে করতে চাই। তুমি আমাকে ভুলে যাও, আর আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। টোনার এমন কথা শুনে মুন্নি টোনাকে অনেক অনুরোধ করে, কিন্তু টোনা মুন্নির কোনো কথাই শোনে না। টোনা টুনিকে বিয়ে করবে এই সিদ্ধান্তে অটুট থাকে। শোনো মুন্নি, আমি তোমার দিদিকে আজ রাতেই বিয়ে করব, এখন সরে যাও আমার সামনে থেকে। এরপর টোনা সেখান থেকে চলে যায় আর টুনির সাথে দেখা করে। এরপর টুনিকে মনের সব কথা খুলে বলে, তাকে বিয়ের প্রস্তাব দেয়। টুনিও রাজি হয়ে যায়। আজ রাতেই তাদের বিয়ে। এদিকে মুন্নি রাগের বশে মনে মনে ভাবে, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে কখনো হতে পারে না। আমি এত সুন্দরী, আমাকে পছন্দ না করে ওই কালীটাকে পছন্দ করলো। আমি তোকে মেরেই ফেলবো রে দিদি, তারপর দেখবো তুই টোনাকে কি করে বিয়ে করিস। টোনা আমার, আমি টোনাকে বিয়ে করব। এসব বলে মুন্নি টুনিকে মারার জন্য ধারালো অস্ত্র জোগাড় করে। যখন টুনি বউ সাজতে যাচ্ছিল তখনই মুন্নি ধারালো অস্ত্র দিয়ে টুনিকে আঘাত করে। এরপর টোনার কাছে গিয়ে বলে, টোনা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার দিদিকে কে যেন মেরে ফেলেছে। এখন আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি যে একা হয়ে গেলাম, আমার যে বাবা মা নেই, বাবা মা ছাড়া যে এই দিদি ছিল, এখন সেই দিদিও নেই। আমি এখন কি করব? একা তো এখানে থাকতেও পারবো না। তুমি এসব কি বলছো? চলো তো দেখি। এরপর টোনা ঘরে ঢুকে দেখে টুনি তার নিথর দেহ নিয়ে মেঝেতে পড়ে আছে। টুনির এই অবস্থা দেখে টোনা দিশেহারা হয়ে যায়। মুন্নি টোনার এই করুণ অবস্থাটাকে কাজে লাগায়, টোনাকে ভুলভাল বুঝিয়ে বিয়ে করে নেয়। এরপর টোনা বউ নিয়ে তার মায়ের কাছে যায়। টোনার মা বউ দেখে বলে, এ তুই কি সর্বনাশ করলি রে বাবা, আমার যে কত আশা, আমি তোকে নিজ হাতে বিয়ে করাবো, আর তুই কোথা থেকে এই ভিখারিনীকে তুলে আনলি বলতো বাবা। এরপর তার মায়ের কথা শুনে টোনা তার মাকে সব কথা খুলে বলে। টোনার কথা শুনে মিনু টুনটুনির মনে একটু মায়া হয় আর সে মুন্নিকে ঘরে তুলে নেয়। আর মায়াটা মন থেকে হয় না, ছেলের সামনে ছোট না হওয়ার জন্য সে মায়া হওয়ার নাটক করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মিনু টুনটুনি মুন্নিকে বলে, আজ থেকে এই সংসারের দায়িত্ব তোমার বৌমা, আমি আর কোনো কাজেই হাত লাগাবো না বৌমা। আচ্ছা ঠিক আছে মা। শাশুড়ির হাত থেকে বাঁচার জন্য মুন্নি সব কাজ করতে থাকে। মুন্নি তো কোনো কাজই ঠিক মতো করতে পারতো না, যেটাই করতে যেত সেটাই নষ্ট হয়ে যেত। এদিকে টোনাও বাড়িতে নেই। মুন্নির সব কাণ্ড দেখে মিনু টুনটুনি বলে ওঠে, শোনো বৌমা, আমি তোমাকে ভালো ভেবে সব দায়িত্ব দিয়েছি, আর তুমি কি না আমার সংসারের সব কিছু নষ্ট করে দিচ্ছ। হতচ্ছাড়ি অলক্ষী কোথাকার, আজ আসুক টোনা বাড়িতে, ওকে সব বলে আমি তোকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব। আমার ছেলেকে বড় ঘরের একটা মেয়ের সাথে আমি আবার বিয়ে দেব। না না মা, এভাবে বলবেন না, আমাকে দয়া করে একটু সময় দিন, আমি সব করে নেব মা, আমাকে একটু দয়া করুন। মুন্নির কথা মতো মিনু টুনটুনি মুন্নিকে দুদিনের সময় দেয়। দুদিন পর সকালবেলা মিনু টুনটুনি ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়। গিয়ে তো মিনু অবাক হয়ে যায়, মুন্নি সব কাজ ছেড়ে রান্না করে রেখেছে। এ কি অলক্ষণে কাণ্ড রে বাবা, এই মেয়ে সব কাজ ছেড়ে রান্না কিভাবে করে রাখলো। এরপর মিনু মুন্নিকে আর কিছু বলে না, শুধু সারাদিন মুন্নির করা কাজগুলো দেখে। এরপর পরের দিনও একই ঘটনা ঘটে। এসব দেখে মিনু টুনটুনি মনে মনে ভাবে, এটা কি হচ্ছে? আমি তো ভেবেছিলাম এই ভিখিরির মেয়েটা কিছুই করতে পারবে না, আর আমি আমার ছেলেকে
বড় ঘরে আবার বিয়ে করাবো। কিন্তু এখন তো দেখছি আমার চিন্তা ভাবনাগুলো সবই উল্টে যাচ্ছে। মিনু টুনটুনি এসব কাজ দেখে ভীষণ রেগে যায়। এদিকে এইসব কাজ দেখে মুন্নিও অবাক হয়ে যায়, আর সেভাবে আমি তো কোনো কাজই করতে পারি না, তাহলে আড়াল থেকে এভাবে আমাকে সাহায্য করছে, কে কাজ করে দিচ্ছে? কাউকে তো দেখতেও পাচ্ছি না, তবে যে এই কাজ করুক না কেন তাকে অনেক ধন্যবাদ। মুন্নি সব সময় ভাবতো যে কে তাকে সাহায্য করছে। আর এদিকে মিনু টুনটুনি মুন্নিকে তাড়ানোর কোনো উপায় না পেয়ে মুন্নিকে মারার চিন্তা ভাবনা করতে থাকে। মুন্নিকে মারার জন্য ভুলভাল বুঝিয়ে মুন্নিকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়, আর খালের উপরে দাঁড় করিয়ে যেই না মুন্নিকে ধাক্কা দিতে যাবে তখনই সেখানে টুনির আত্মা এসে হাজির হয়। এ কি দিদি, তুই না মারা গেছিস? তাহলে কি করে ফিরে এলি? হ্যাঁ রে বোন, আমি তো মরেই গেছি, কিন্তু দেখ বোন, তোকে একা বিপদে দেখে আমি মরেও শান্তি পাইনি, তাই তো আত্মা হয়ে তোকে সকল বিপদ আপদ থেকে বাঁচাতে এসেছি। বলে আমার বাড়ির সব কাজ তুই করে দিতি, আর আজ আমাকে খাদে পড়া থেকে বাঁচালি তুই না আসলে এই শয়তান মহিলা আমাকে মেরে ফেলতো। হ্যাঁ বোন, এই শয়তান মহিলার উচিত শাস্তি আমি দিচ্ছি। দাঁড়া, কোনোদিন আর তোকে গালি দিতে পারবে না, হাত দিয়ে তোকে মারার পরিকল্পনাও করতে পারবে না। তুই দাঁড়া, দেখ আমি কি করি। আমি ওই মহিলাকে বোবা আর পঙ্গু করে দিব। এরপর টুনি তার জাদু শক্তি দিয়ে মিনু টুনটুনিকে শাস্তি দেয়। এরপর মুন্নি খুবই লজ্জিত হয়ে টুনিকে বলে, দিদি আমি তোকে মেরে ফেলেছিলাম, আর আজ তুই আমাকে কেন বাঁচালি দিদি? আমাকে শাস্তি দে তুই দিদি, আমাকে শাস্তি দে, আমাকে মেরে ফেল দিদি, আমাকে মেরে ফেল। আরে পাগলি বোন আমার, তুই যতই আমার সাথে অন্যায় করিস না কেন, তুই যে আমার বোন, আমি যে তোকে খুব ভালোবাসি রে। আজ আমার সময় শেষ রে বোন, আমায় যেতে হবে। তুই যখনই কোনো বিপদে পড়বি তখনই আমাকে স্মরণ করবি, আর আমি এইখানে এসে হাজির হব। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর মুন্নি খুবই অনুতপ্ত হয়ে তার কৃতকর্মের জন্য, তার পাপের শাস্তি পাওয়ার জন্য নিজেই পুলিশের কাছে গিয়ে সব কথা বলে যে সে তার বড় দিদি টুনিকে খুন করেছে। আর পুলিশ মুন্নিকে গ্রেপ্তার করে কারাগারে রাখে। মুন্নিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর টোনা অনেক চেষ্টা করে মুন্নিকে ছাড়ানোর, কিন্তু কোনো লাভ হয় না, শূন্য হাতে ফিরতে হয় টোনাকে। টোনা মুন্নিকে বলে, সেদিন যদি তুমি আমাকে পাওয়ার লোভ না করতে তাহলে আজ আর তোমার এমন পরিস্থিতি হতো না, আর আমাকেও এত কষ্ট পেতে হতো না। আমাকে মাফ করে দিও টোনা। এরপর টোনা সেখান থেকে চলে যায়। এরপর থেকে কারাগারে জীবন কাটতে থাকে মুন্নির।